দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাসের সাড়া, ইসরায়েলকে গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের, স্বাগত জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন দেশ। গাজায় যুদ্ধ বন্ধে অনিশ্চয়তা থাকলেও ট্রাম্পের প্রস্তাবে হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ায় আশাবাদী ফিলিস্তিনিরা, উপত্যকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দাবি। সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতের সেনাপ্রধানের, অপারেশন সিন্দুরের ধ্বংস করা জেটের মডেল জানালো দিল্লি। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস। সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতেও রাজি তারা। আপত্তি নেই নিরপেক্ষ প্রশাসনের কাছে গাজার শাসনভার হস্তান্তরেও। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির প্রতিক্রিয়া জানার পরই গাজায় অবিলম্বে হামলা বন্ধের ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এক বিবৃতিতে তেল আবিবও জানিয়েছে শান্তি প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে তারা। গাজায় যুদ্ধবন্ধে 20 দফা শান্তি প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত জানাতে হামাসকে রোববার স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলটিমেটামের সীমা শেষ না হতেই শুক্রবার ইতিবাচক প্রতিক্রিয়া জানায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। হামাসের বিবৃতিতে বলা হয়, সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে তারা। নিরপেক্ষ প্রশাসনের কাছে গাজার শাসনভার হস্তান্তরেও জানিয়েছে সম্মতি। তবে বাকি শর্তগুলো নিয়ে আলোচনা করতে চায় মধ্যস্থতাকারীদের সাথে। ট্রাম্পের প্রস্তাবের অন্যতম দফা নিরস্ত্রীকরণ প্রসঙ্গে বিবৃতিতে কিছু উল্লেখ করেনি হামাস। হামাস প্রতিক্রিয়া জানানোর পরপরই গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, শান্তি প্রতিষ্ঠার অগ্রগতিতে এটি বিশেষ দিন। মধ্যস্থতাকারী আরব নেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প। এই অবস্থানে আনতে যেসব দেশ আমাকে সাহায্য করেছে তাদের ধন্যবাদ দিতে চাই। কাতার, তুরস্ক, সৌদি আরব, মিশর, জর্ডান এবং আরও অনেক দেশ, অনেক মানুষ কঠোর লড়াই করেছে। এটা একটি বড় দিন। জিম্মিরা বাবা মায়ের কাছে ফেরার অপেক্ষায়। এই যুদ্ধ শেষ এবং মধ্যপ্রাচ্যে শান্তি বাঁচিয়ে রাখতে প্রত্যেকে ঐক্যবদ্ধ ছিল এবং তা অর্জনে আমরা খুব কাছাকাছি রয়েছি। গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পর 2 লাইনের একটি বিবৃতি দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। জানায়, শান্তি প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে তারা। সেখানে প্রথম ধাপ হিসেবে উল্লেখ করা হয়েছে সব জিম্মি মুক্তির কথা। যদিও ট্রাম্পের প্রস্তাবে 20টি দফার উল্লেখ থাকলেও ধাপে ধাপে বাস্তবায়নের মতো কিছু বলা হয়নি সেখানে। যুদ্ধ শেষের লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সহযোগী দলকে পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত নেতানিয়াহু প্রশাসন, এমন কথাও বলা হয়েছে তেল আবিবের বিবৃতিতে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়াকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ এবং বিভিন্ন দেশ। যুদ্ধ বন্ধে সব পক্ষকে এই সুযোগে সদ্ব্যবহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। হামাসের পদক্ষেপের প্রশংসা করেছে কাতার ও মিশর। একে গঠনমূলক এবং স্থায়ী শান্তি পদক্ষেপ বলে মনে করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। গাজায় শান্তি ফেরাতে হামাসের সিদ্ধান্ত নিয়ে আশাবাদী ইউরোপীয় নেতারাও। শান্তি চুক্তির পথে এই সাড়াকে সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। গুরুত্বপূর্ণ অগ্রগতি আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টারমার। গাজা উপত্যকায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এ তথ্য সম্প্রচারিত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওতে। এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে এ তথ্য জানায় রাষ্ট্রীয় অনুদানে পরিচালিত আর্মির রেডিওর মুখপাত্র। বলেন, অভিযানের পরিধি কমিয়ে ন্যূনতম রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেনাদের। আপাতত কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে। গাজা সিটি জয়ের লক্ষ্যে পরিচালিত অভিযান স্থগিতের কথাও বলা হয়েছে। উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্ব পুরোপুরি শেষ না হলে অস্ত্র সমর্পণ করবে না হামাস। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন স্বাধীনতাকামী গোষ্ঠীটির জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক। গাজায় বিদেশি কর্তৃত্ব মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।
of their capability, they destroyed it. আমরা সব মধ্যস্থতাকারীকে বলছি হামাস দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। যদি তা শেষ হয়, ফিলিস্তিনিরাই নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে হামাসের কোনো অস্ত্র থাকবে না, কারণ সেগুলো ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করব। গাজায় দখলদারিত্ব না থাকলে আমাদের অস্ত্রেরও কোনো প্রয়োজন হবে না। The occupation end. হামাস ট্রাম্পের শান্তি প্রস্তাবে আংশিক রাজি হওয়ায় গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে আশার আলো দেখতে পাচ্ছেন ফিলিস্তিনিরা। স্বপ্ন দেখছেন স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার। উপত্যকায় যেন আর এমন বর্বরতা নেমে না আসে তা নিশ্চিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দাবি তাদের। যদিও প্রস্তাবের বেশ কিছু শর্ত নিয়ে হতাশ অনেকেই। ইসরায়েলের 2 বছর নির্বিচার বর্বরতায় গাজা যেন এক ধ্বংসপ্রাপ্ত কোনো নগরী। মৃত্যুপরী উপত্যকায় বিধ্বস্ত বিপর্যস্ত ফিলিস্তিনিদের প্রতি মুহূর্ত কাটে মৃত্যু আতঙ্কে। 21 শতকের ভয়াবহতম বর্বরতা বন্ধে এখনও কাটেনি অনিশ্চয়তা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দেওয়ার পর আশার আলো দেখতে পাচ্ছে গাজাবাসী। উপত্যকায় স্থায়ী শান্তির স্বপ্ন দেখছে তারা। এটা আমাদের জন্য খুবই খুশির খবর। ক্ষুধা, বাস্তুচ্যুতি এবং স্বজন হারিয়ে আমরা ক্লান্ত, আর পারছি না। আমরা সব হারিয়েছি, তবু এখনো যারা জীবিত আছে তাদের জন্য যুদ্ধ বন্ধ হওয়া জরুরি। সর্বোপরি আল্লাহকে ধন্যবাদ। হামাস এই যুদ্ধবন্ধে ইসরায়েলের সাথে একমত হয়েছে। আমাদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি এই যুদ্ধ শেষ হবে, সব আবার আগের মতো হবে এবং আমরা সুস্থ জীবনযাপন করব। ট্রাম্পের প্রস্তাবে নেই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা। পাশাপাশি গাজায় অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে যে কমিটির কথা বলা হয়েছে সেখানেও থাকবে না ফিলিস্তিনি প্রতিনিধি। তাই যুদ্ধ বন্ধের সম্ভাবনা তৈরি হয় খুশি হলেও ট্রাম্পের 20 দফা নিয়ে অসন্তুষ্ট পশ্চিম তীরের বাসিন্দারা। যদিও এটি ফিলিস্তিনি জনগণের জন্য একটি অন্যায্য পরিকল্পনা, তবুও যুদ্ধ বন্ধ হওয়াই এখন সবচেয়ে জরুরি। বেসামরিক নাগরিকদের জীবন বাঁচানোই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আমরা নেভালনের মতো চুক্তি চাই না, যেখানে যুদ্ধবিরতির পরেও তারা 500 জনের বেশি মানুষকে হত্যা করেছে। এমন একটি চুক্তি চাই যেখানে সত্যি যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ হবে এবং গাজাবাসী সাহায্য পাবে। 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে 66,000-এর বেশি ফিলিস্তিনির, বেশিরভাগই বেসামরিক নাগরিক। এই রক্তপাত কবে থামবে সেই দিনই গুনছে এখন ফিলিস্তিনিরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। বরাবর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া কথা বললেও এবার গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। গাজায় শান্তি রক্ষায় সেনা মোতায়েন প্রয়োজন হলে কলম্বিয়াও সেনা সদস্যদের পাঠাবেন বলে মন্তব্য করেন পেট্রো। শুক্রবার সমর্থকদের এক র্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। তবে সব সময়ের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করতে পিছপা হননি প্রেসিডেন্ট পেট্রো। নেতানিয়াহুর সামরিক পদক্ষেপকে গণহত্যা বলে অভিহিত করেন তিনি। একই সাথে সুমুদ ফ্লোটিলায় থাকা আটককৃত 2 কলম্বিয়ান নারীকে খাবার ও পানি না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন পেট্রো। গাজায় ত্রাণ নিতে বাধা দেওয়ার প্রতিবাদে ইসরায়েলি কারাগারে আটক মানবাধিকার কর্মীদের আমরণ অনশন চলছে। এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরের মানবাধিকার কর্মীদের কটূক্তি করার ভিডিও ভাইরাল হওয়ার পর উঠেছে সমালোচনার ঝড়। এদিকে সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটকের পরও থেমে নেই মানবাধিকার কর্মীদের ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টা। গাজা অভিমুখে চলছে নতুন আরও 11টি জাহাজের অগ্রযাত্রা। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং 1000 মেডলিনস টু গাজা নামের 2টি সংস্থার উদ্যোগে এই নৌযাত্রা। এসব নৌযানে প্রায় 100 জন মানবাধিকার কর্মী আছেন। এই বহরে থাকা জাহাজ কনসায়েন্সে অবস্থান করছে বাংলাদেশ আলোকচিত্রী শহীদুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ইসরায়েলের পক্ষে প্রচারণার বিনিময়ে বড় অঙ্কের অর্থ পাচ্ছে মার্কিন ইনফ্লুয়েন্সাররা। প্রতি পোস্টে গড়ে মিলছে $7,000। এবার পেইড মার্কিন ইনফ্লুয়েন্সারদের নেটওয়ার্কের তথ্য ফাঁস করল উইকিলিক্স। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রে দিনই ইসরায়েল বিদ্বেষ বেড়ে চলায় সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের বড়সড় পরিকল্পনা বাস্তবায়ন করছে তেল আবিব। গত মাসে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সাধারণ পরিষদের অধিবেশন শেষে মার্কিন সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারদের সাথে এক বৈঠকে অংশ নেন বেনিয়ামিন নেতানিয়াহু। Our hold up in Gaza City.
তখন থেকে আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তেল আবিবের অর্থ ব্যয়ের বিষয়টি। এবার বেশ কিছু তথ্য প্রমাণ তুলে ধরেছে উইকিলিক্স। দেখা গেছে টিকটক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় প্রতিটি পোস্টের জন্য গড়ে $7,000 মতো অর্থ পেয়েছে মার্কিন কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর। আমাদের পাল্টা লড়াই করতে হবে। কিভাবে? আমাদের ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে। আপনারা সুযোগ পেলে কথা বলবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে কাজ করা ব্রিজেস পার্টনার্স দেখভাল করে বিষয়টি। জার্মানির হাভাস মিডিয়া গ্রুপকে গত বছর জুন থেকে নভেম্বরের মধ্যে প্রায় $9 লাখ ইনভয়েস পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। 14 থেকে 18 জন ইনফ্লুয়েন্সার পেয়েছে এই অর্থ। চলতি বছর জুন থেকে সেপ্টেম্বরে ইসরায়েল এই খাতে ঢেলেছে $5,52,946। বিনিময়ে 75 থেকে 90টা পোস্ট করেছে ইনফ্লুয়েন্সাররা। প্রতিটি কন্টেন্টের জন্য পেয়েছে সর্বনিম্ন $6,143 থেকে সর্বোচ্চ $7,372। কেবল পোস্ট দেয়াই নয়, কন্টেন্ট পরিকল্পনা ও তৈরি এবং প্রশিক্ষণের জন্যও খরচ করেছে ইসরায়েল। ব্রিজেস পার্টনার এই প্রচারণার নাম দিয়েছে স্টার প্রজেক্ট। নিজেদের এই কাজকে ব্যাখ্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির মাধ্যম হিসেবে। মূলত যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি বিদ্বেষ বেড়ে চলায় ইতিবাচক প্রচারণার এমন কৌশলের আশ্রয় নিয়েছে তেল আবিব। গত বছরের শেষের দিকে বৈশ্বিক পিআর বাজেট 20 গুণ বাড়ানোর প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। আদায় করেন $150 মিলিয়ন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার রাজস্থানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে এক সংবাদ সম্মেলনে অপারেশন সিন্দুরের 4.5 মাস পর প্রথমবার ধ্বংস করা পাকিস্তানের যুদ্ধবিমানের নাম জানালো ভারতের বিমান বাহিনী। দাবি, F-16 ও JF-17 মডেলের 5টি ফাইটার জেট ধ্বংস করেছে নয়াদিল্লি। গত মে মাসে মাত্র 4 দিনেই ভারত পাকিস্তান সংঘাত থামলেও 4.5 মাস পর এখনও থামেনি কথার লড়াই। হুমকি ধামকি তো চলছেই, সংঘাতের ক্ষয়ক্ষতি নিয়েও করা হচ্ছে পাল্টাপাল্টি দাবি। এতদিন পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ও একটি সামরিক আকাশযান ধ্বংসের দাবি করলেও সেগুলোর মডেল জানায়নি ভারত। শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো দেশটির বিমান বাহিনীর প্রধান এপি সিং জানালেন, হ্যাঙ্গারে থাকা 5টি যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ও চীনের তৈরি JF-17 ফাইটার জেট ধ্বংস করেছে তার দেশ। ইসলামাবাদের আরও বেশ কয়েকটি সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির হিসাবও তুলে ধরেছেন এপি সিং। আমরা পাকিস্তানের অনেক বিমান ঘাঁটি এবং স্থাপনায় হামলা চালিয়েছি। এই হামলার কারণে কমপক্ষে 4টি স্থানে রাডার, 2টি স্থানে কমান্ড ও কন্ট্রোল সেন্টার, 2টি স্থানে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 3টি ভিন্ন স্টেশনে তাদের 3টি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কাছে একটি দূরপাল্লার হামলার স্পষ্ট প্রমাণ আছে, যেখানে 5টি F-16 ও JF-17 যুদ্ধবিমান ধ্বংসের তথ্য আছে। এদিকে একই দিন রাজস্থানের অনুপগড়ে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন। অপারেশন সিন্দুরে সংযমী আচরণ করলেও পরবর্তীতে পাকিস্তানের ব্যাপারে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। অপারেশন সিন্দুর 1.0-তে আমরা যে সংযম দেখিয়েছি, পরের বার আর তা থাকবে না। এবার আমরা এমন কিছু করব, পাকিস্তানকে ভাবতে হবে তারা মানচিত্রে থাকবে কিনা। যদি পাকিস্তান মানচিত্রে থাকতে চায়, তাহলে তাদের অবশ্যই সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে হবে। এখনও ভারতের এসব মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান। নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব না দিলেও বিভিন্ন সময় নয়াদিল্লির ফ্রান্সের তৈরি রাফাল সহ 6টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে আসছে দেশটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সংঘাত সহিংসতার পর এখন থমথমে পরিস্থিতি পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে।
বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আন্দোলনকারীদের দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। আন্দোলন বন্ধে সরকার ও আজাদ কাশ্মীরের প্রতিনিধি দলের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর আগে শুক্রবারও সরকারি ভর্তুকির দাবিতে থেমে থেমে বিক্ষোভ করেছেন আজাদ কাশ্মীরের বাসিন্দারা। টানা 5 দিনের বিক্ষোভ সহিংসতায় অঞ্চলটিতে প্রাণ গেছে কমপক্ষে 10 জনের, যাদের মধ্যে 3 জনই পুলিশ সদস্য। আহতের সংখ্যা ছাড়িয়েছে কয়েকশো। আবারও ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি একটি ট্রলারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণ গেছে কমপক্ষে 4 জনের। নিহতরা সবাই মাদক চোরাচালানের সাথে যুক্ত ছিলেন বলে দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের। জানান, সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেল দেয়া পোস্টে হুমকি দেন, ভেনেজুয়েলায় মাদক পাচার বন্ধ না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। 1 মাসের মধ্যে এই নিয়ে 4র্থবারের মতো ভেনেজুয়েলার নৌযানে আক্রমণ চালালো যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত প্রাণহানির শিকার হয়েছে 11 জন। উত্তেজনা বেড়েই চলেছে দুই দেশের মাঝে। প্রতিদিনই হুমকির বন্যা বইয়ে দেয় যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাজধানী কারাকাসে রাষ্ট্রদূত ও আঞ্চলিক মিত্র দেশগুলোর নেতাদের সাথে এক সম্মেলনে একথা বলেন তিনি। ভেনেজুয়েলার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের নৌ হামলা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি মাদুরো। তার দাবি, ভেনেজুয়েলার সরকার পতন চাইছে ওয়াশিংটন, আর তাই প্রতিদিন দেশটি নিয়ে ছড়ানো হচ্ছে মিথ্যা ও বানোয়াট খবর। তবে সব বাধার মাঝে মাথা উঁচু করে টিকে থাকার প্রতিজ্ঞা নেন মাদুরো। প্রতিদিনই ভেনেজুয়েলার বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। উত্তরের শ্রেষ্ঠত্ববাদীরা প্রতিদিনই হুমকির বন্যা বয়ে দিচ্ছে। তবে আমি মনে করি মার্কিন জনগণ বুঝদার। তারা বুঝে গেছে ভেনেজুয়েলার সরকার পতনের উদ্দেশ্যেই এসব করা হচ্ছে। ইসরায়েলের সাথে সম্পৃক্ততার অভিযোগে স্টারবাকস, বার্গার কিং, ক্যারোফোর সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে স্পেনের বিক্ষোভকারীরা। এসব দোকানের দেয়ালে তারা লিখে দেয় ইসরায়েল বিরোধী নানা স্লোগান। শুক্রবার সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটকের প্রতিবাদে অভিনব এই বিক্ষোভ করেছে স্প্যানিশরা। এ সময় ফিলিস্তিনের পতাকা, পোস্টার, ব্যানার হাতে মিছিলও করেন তারা। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। তাদের লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এর আগে একই দিনে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাধার প্রতিবাদে শহরটির রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে কট্টর জাতীয়তাবাদী রাজনীতিবিদ সানায়ে তাকাইচি শনিবার দেশটির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান নির্বাচিত হয়েছেন তিনি। দলীয় প্রধান হওয়ার লড়াইয়ে 5 প্রার্থীর মধ্যে একমাত্র নারী ছিলেন তিনি। দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে 64 বছর বয়সী ওই নারীর ওপর আস্থা রেখেছেন দলটির প্রতিনিধিরা। আগামী 15 অক্টোবর শিগগুরু ইশিবার উত্তরসূরি নির্বাচনের ভোটাভুটি হওয়ার কথা। সেই পরীক্ষায় উতরে গেলেই জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করবেন তাকাইচি। ইন্দোনেশিয়ার স্কুল ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। শনিবার টানা 6ষ্ঠ দিনের মতো চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত এবং নিহতদের উদ্ধারে চলছে চেষ্টা। বৃহস্পতিবার থেকে ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরু করেছে উদ্ধারকর্মীরা। প্রশাসন জানিয়েছে, চাপা পড়া শিক্ষার্থীদের স্বজনদের সাথে পরামর্শ করেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে কমপক্ষে 60 শিক্ষার্থী, যাদের জীবিত থাকার সম্ভাবনা খুবই কম। শুক্রবার উদ্ধার করা হয় আরও 9 জনের মরদেহ। হাসপাতালে ভর্তি রয়েছে শতাধিক শিক্ষার্থী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। গেল সোমবার ধসে পড়ে জাভা প্রদেশের স্কুল ভবনটি। দর্শক, আজকে এখানেই শেষ করছি যমুনা আইডেস্কের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।